স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। সামনে একটা অ্যাম্বুলেন্স ছিল, অ্যাম্বুলেন্সটার লগে একটু ঠোকা লাগছে, ঠোকা লাগার লগে লগে আগুন ধরছে। অ্যাম্বুলেন্সের ভিতরে যে প্যাসেঞ্জারগুলো ছিল একটাও বাইরেতে পারে নাই। 4 থেকে 5 জন লোক মারা গেছে। 7 জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে প্রেরণ করি। আর আগুন নির্বাপনের এক পর্যায়ে আমরা অ্যাম্বুলেন্সের মধ্যে 4 জন ডেড বডি দেখতে পাই। সাভারে বাস ও অ্যাম্বুলেন্স সংঘর্ষের পর গ্যাস লিকেজ থেকে আগুনে প্রাণ গেল নারী, শিশু সহ 4 জনের। শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যাওয়ায় এখনো শনাক্ত হয়নি পরিচয়। বাস থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত বেশ কয়েকজন। মোবাইল ভাঙ্গা, অন্যান্য জিনিস, টিভি ভাঙ্গা, বিভিন্ন কাজ ভাঙ্গা ডাঙ্গা সবকিছু আমাদের খেতে। দ্বিগুণ সার দিতে হয়, তারপরও ফসল সঠিক মাত্রায় আমরা পাই না। উপকূলীয় উর্বর জমিতে দিন দিন বাড়ছে ইলেকট্রনিক বর্জ্যের উপস্থিতি। এতে মাটির উর্বরতা কমার পাশাপাশি রয়েছে দীর্ঘমেয়াদে কৃষির উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা। এ নিয়েও জানাবো বিস্তারিত, তবে তার আগে সাভারে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষ প্রসঙ্গ। সাভারে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষের পর গ্যাস লিকেজ থেকে আগুন লেগে 4 জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 7 জন। রাত 2টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হুমায়ুন কবিরের তথ্য ও ছবিতে বিস্তারিত। রাত 2টা হঠাৎ রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স কুয়াশাচ্ছন্ন ঢাকা আরিচা মহাসড়কের সাভারের পুলিশ টাউন এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় পেছনে থাকা ঝুমুর পরিবহনের বাস অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন লাগে। একই সাথে অ্যাম্বুলেন্স থেকে মুহূর্তেই সে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় প্রথম ধাক্কা দেয়া বাসটিতে আগুন ধরে যায়। এক পর্যায়ে ওই বাসটিকে শ্যামলী পরিবহন পেছন থেকে ধাক্কা দিলে সেটিতেও আগুন লাগে। হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে পাঠানো হয় আশপাশের বিভিন্ন হাসপাতালে। গাড়ির ড্রাইভার সে হয়তোবা এই রাস্তা চেনেও না, জানেও না, এখানে আইসে ধাক্কাটা লাগাইছে। পিছন সাইডটা যে মেন রাস্তার দিকে চলে আসে, পরে এই বাসগুলো পিছন থেকে এই গাড়ির পিছনে লাগানোর সাথে সাথে আগুন ধরে যায়। সমস্ত প্যাসেঞ্জাররা লাফায় ঝাপায় গ্লাস ভাঙ্গিয়া নামছে, অনেক লোক হতাহত হয়েছে। কিন্তু অ্যাম্বুলেন্সের ভিতরে যে প্যাসেঞ্জারগুলো ছিল একটাও বাইরেতে পারে নাই। 4 থেকে 5 জন লোক মারা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। 2টি ইউনিটের প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু ততক্ষণে অ্যাম্বুলেন্সের ভেতরে দগ্ধ হয়ে প্রাণ হারান এক শিশু, 2 নারী সহ 4 জন। আমরা জানলা ভাঙি বাইর হয়েছি, কারো ঠ্যাং পা হাত চিরা গেছে, মনে করে পা লড়ছে। গাড়িতে আগুন দিয়েছে, আমি জাল না দিয়া নাক দিছি ঝাঁপ, নাকে আমি ব্যথা পেয়েছি। অ্যাম্বুলেন্সটা বাম পাশের আইল্যান্ডে ধাক্কা খেয়েছে, আর পিছনে ঝুমুর পরিবহন এবং শ্যামলী পরিবহনের 2টা গাড়ি, একটা গাড়ি আরেকটাকে ধাক্কা দিয়েছে এবং ধাক্কার সাথে 3টা গাড়িতে আগুন ধরে গেছে। অ্যাম্বুলেন্সের ভিতরে 4 জনের মধ্যে 2 জন মহিলা ছিল, 1 জন বাচ্চা ছিল, 1 জন পুরুষ ছিল। মরদেহগুলো রাতেই ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এখন সাভার। আলোচিত বিডিআর বিদ্রোহের হত্যা মামলায় খালাসসহ বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পরও শুধু বিস্ফোরক মামলায় দীর্ঘদিন ধরেই কারাবন্দী আছেন কয়েকশো বিডিআর সদস্য। আজ ঢাকার আলিয়া মাদ্রাসায় স্থাপিত অস্থায়ী আদালতে জামিন শুনানি হওয়ার কথা রয়েছে, তবে সেখানে আদালত বসতে দেবে না মাদ্রাসা শিক্ষার্থীরা। গেট বন্ধ রেখে বকশীবাজারে সড়ক অবরোধ করেছেন তারা। এর আগে বুধবার মধ্যরাতে আগুন লেগে পড়ে গেছে ঢাকা আলিয়া মাদ্রাসার অস্থায়ী আদালতের এজলাস কক্ষ। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, জামিন শুনানি কখন থেকে শুরু হবে এবং মধ্যরাতেই যে অস্থায়ী আদালতের এজলাস কক্ষে আগুন লেগেছে সেটি আসলে কিভাবে লাগলো, এই বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা?
মুক্তি, এই বকশীবাজার আলিয়া মাদ্রাসার এই অস্থায়ী আদালতের আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি এজলাস কক্ষ। এখানে গতকাল মধ্যরাতে আগুন লেগেছে, আগুনে এই এজলাসটা পুরোটাই আসলে পুড়ে গিয়েছে এবং আমি যেইখানটাতে দাঁড়িয়ে আছি এখানে আসলে আসামিদেরকে রাখা হয়, বসানো হয়, সাক্ষীদেরকে রাখা হয়, এই জায়গাটিতে দাঁড়িয়ে আছে এবং এইখানে আজকে বিডিআর বিদ্রোহের যেই জামিন শুনানি সেটি হওয়ার কথা রয়েছে, যদিও এখন পর্যন্ত সেই শুনানির কার্যক্রমটি আসলে শুরু হয়নি। তবে সার্বিক পরিস্থিতি দেখে যেটা আসলে আজ করা যাচ্ছে সেটা হচ্ছে এই এজলাসের যেই কার্যক্রম সেটি আসলে বা এজলাসের যে পরিবেশটি সেটি একেবারেই অনুপযোগী এই আজকের এই শুনানি হওয়ার জন্য। কারণ এখানের বিচারক যে আসনটিতে বসেন সেটি পুড়ে গিয়েছে, যেখানে পেশকার থাকেন সেটি পুড়ে গিয়েছে, যেখানে পিপিরা দাঁড়িয়ে থাকেন সেই জায়গাগুলো আসলে পুড়ে গিয়েছে, যার কারণে এখানে একটা অনিশ্চয়তার মুখে রয়েছে যে আজকের এই শুনানির কার্যক্রমটি আসলে হবে কি হবে না। যদিও এখানে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে কিভাবে আগুন লেগেছে সে বিষয়টি এখনও পর্যন্ত নিশ্চিত নয়। পাশাপাশি এখানে শিক্ষার্থীরা বলছেন যে তাদের এই মাদ্রাসার এই মাঠ থেকে অস্থায়ী আদালতে আসলে একেবারেই বন্ধ করে দিতে হবে, একেবারে অপসারণের দাবিতে তারা গতকালকে রাতেও আসলে এখানে তারা বিক্ষোভ করেছেন, তারা তালাবদ্ধ করে রেখেছিলেন তাদের যেই গেট রয়েছে। এছাড়া আমরা দেখেছি যে আজকে কিছুক্ষণ আগেই সেনাবাহিনীর সদস্যরা এখানে এসেছিলেন, এখানে পুলিশ সদস্যরা এসেছেন, তারা শিক্ষার্থীদেরকে বুঝিয়েছেন, বলেছেন যে যারা এই আজকের শুনানির কার্যক্রমটি চালাবেন, জজ থেকে শুরু করে আইনজীবী যারা রয়েছেন, তারা যাতে এখানে আসতে দেওয়া হয়, তাদেরকে আসতে দেওয়ার পরে এখানে যে পরিবেশ সেটা যাতে আসলে তারা পর্যবেক্ষণ করে আসলে একটি সিদ্ধান্তে উপনীত হন যে এখানের আজকের এই এজলাসের বা আজকের এই কার্যক্রমটি বা আজকের এই শুনানিটি সেটি করা সম্ভব হবে কিনা। যদিও এখন পর্যন্ত আমরা নিশ্চিত নই যে শুনানিটি আসলে কখন শুরু হবে, আদৌ শুনানিটি আজকে এখানে হবে কি হবে না। তবে সার্বিক পরিবেশ পরিস্থিতি দেখে আসলে বোঝা যাচ্ছে যে আজকে এইখানে এই শুনানি হওয়ার মতো পরিবেশ কিন্তু এজলাসের ভেতরে নেই। এই ছিল আমার কাছে সবশেষ খবর। রাব্বি হোসেন আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বকশীবাজার থেকে। এদিকে পিলখানা হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত এবং সব কারাবন্দির মুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে ভুক্তভোগী বিডিআর সদস্য ও তাদের পরিবার। সেখানকার সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সাজিদ আরাফাত। সাজিদ, আজ তো আলিয়া মাদ্রাসার অস্থায়ী আদালতে জামিন শুনানি হওয়ার কথা রয়েছে, কিন্তু সেখানে আবার শিক্ষার্থীরা বলছেন যে সেখানে সেটি হতে দেবেন না। ভুক্তভোগী পরিবারগুলো সেখানে কি বলছে, বিস্তারিত জানাবেন। মুক্তি, যে বিষয়টি নিয়ে বলছিলেন আপনি, যে মোটা দাগে বেশ 3টি দাবি নিয়ে বিডিআর বিদ্রোহের পরেই যাদের কারাবরণ করতে হয়েছে, যাদের চাকরিচ্যুত হয়েছে, তাদের যে আত্মীয় স্বজন সন্তানরা রয়েছেন তারা দীর্ঘদিন ধরে এই বিচারের দাবি করছেন, তাদেরকে কারামুক্ত করার যে আন্দোলন, সেই আন্দোলনে যুক্ত আছেন। এবং গতকাল থেকে আমরা দেখছি কেন্দ্রীয় শহীদ মিনারে তারা লাগাতার অবস্থান কর্মসূচি করছেন। আমরা সকাল থেকে এখানে আছি, এখানে এসে যেটি দেখতে পাচ্ছি যে এখানে অবস্থান কর্মসূচি এখনও তারা চালিয়ে যাচ্ছেন এবং মোটা দাগে 3টি বিষয়ে তারা দাবি জানিয়েছেন যে পিলখানা হত্যাকাণ্ডের সকল যে বিডিআর যারা ছিলেন সদস্য, তাদের যারা জেলবন্দি আছেন সেই জেলবন্দীদের মুক্তির দাবি করছেন। এছাড়া পিলখানা হত্যাকাণ্ডে যে মিথ্যা মামলা যাদেরকে দেওয়া হয়েছে সেই মামলাগুলো প্রত্যাহার করা এবং তাদেরকে যাদের চাকরিচ্যুত করা হচ্ছে সেই চাকরিতে পুনর্বহাল এবং পুনর্বাসন। এছাড়া হত্যা মামলার যে পুনঃ তদন্ত, ন্যায় বিচার, সেই ন্যায় বিচারও তারা দাবি করছেন। এবং এই বিচার কার্য নিয়ে একটি প্রজ্ঞাপন জারি হয়েছিল, যেটি বিচার কার্য হওয়ার কথা ছিল কেরানীগঞ্জে, কিন্তু পরবর্তীতে সেটি আবারও আলিয়া মাদ্রাসায় পরিবর্তন করে নিয়ে আসা হয় এবং আলিয়া মাদ্রাসার যে শিক্ষার্থী তারা সেখানে বিচার কার্য বসানোর জন্য আপত্তি জানিয়েছেন। এ নিয়ে কিন্তু একটি দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে এবং এই বিষয়গুলোই অভিযোগ করেছেন গণমাধ্যমের কাছে। এখানে যারা পিলখানা হত্যাকাণ্ডে যে বিডিআর সদস্যদের সন্তান রয়েছেন, আত্মীয় স্বজন, তারা গণমাধ্যমের কাছে কিন্তু এই অভিযোগগুলো করেছেন যে এই বিচার কাজকে ত্বরান্বিত করার জন্য দ্রুতই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়িত্ব নেওয়ার জন্য তারা কিন্তু জোর দিয়েছেন। এবং তারা বলছেন যে এই বিচার কাজ কিংবা সুষ্ঠু তদন্তর কাজে কোনো ধরনের যাতে ব্যাঘাত না ঘটে আর যাতে বিলম্ব করা না হয়, দীর্ঘদিন ধরে তারা কিন্তু এই দাবিগুলো করে আসছে। ঠিক এই মুহূর্তে তারা অবস্থান কর্মসূচি পালন করছে এবং আজ কোর্ট বসার কথা রয়েছে আলিয়া মাদ্রাসায়। সেখানকার সবশেষ পরিস্থিতি জেনে তারপরে কিন্তু তারা পরবর্তীতে কি তাদের কর্মসূচি হবে সেই কর্মসূচিগুলো তারা দুপুরের পর আবারও নতুন করে ঘোষণা করবে বলে আমাদেরকে জানিয়েছে। তো এখানে আমরা দেখেছি
যারা এখানে সদস্য রয়েছেন আত্মীয় স্বজন কিংবা সন্তান বিডিআরদের তারা কিন্তু বেশ অনেকগুলো অভিযোগই তারা তুলে ধরেছেন যে দীর্ঘদিন ধরে এই বিচার কাজ কিংবা তাদের যে পুনঃতদন্তের বিষয়গুলো রয়েছে, যেভাবে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটিয়েছে সেগুলোর পুনঃতদন্ত এবং মূল যে বিষয়গুলো মোটা দাগে সেগুলো যাতে জাতির সামনে প্রকাশ করা হয় তার জন্য কিন্তু তারা আইন মন্ত্রণালয় সহ যারা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে এই সরকারকে দ্রুত বাস্তবায়নের জন্যই তারা এই দাবিগুলো জানাচ্ছেন এই শহীদ মিনারের অবস্থান কর্মসূচি থেকে। এবং পরবর্তীতে তারা কোর্টের বিচার কাজ শেষে আজ কি হবে সেটি নিয়ে পরবর্তীতে তারা কর্মসূচি ঘোষণা করবে বলে আমরা জানতে পেরেছি এবং সেটি হলে হয়তো আমরা পরবর্তীতে দর্শকদের জানিয়ে দিতে পারবো। এই ছিল শহীদ মিনার থেকে আমার কাছে সবশেষ। সহকর্মী সাজিদ আরাফাত আমাদের সঙ্গে যুক্ত ছিলেন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে। জি অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সাজা বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিলের তৃতীয় দিনের শুনানি আজ। হাইকোর্ট থেকে আপিল শুনানির সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাহিদ হাসান। জাহিদ, আপিল শুনানিটি আজ কতক্ষণ হবে এবং এই মামলার রায় কি আজই হতে পারে কিনা এ বিষয়ে বিস্তারিত জানাবেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্টের 2 কোটি 10 লাখ টাকা আত্মসাতের অভিযোগে যে দণ্ড দেওয়া হয়েছিল হাইকোর্ট থেকে 10 বছরের সাজা, সেটি বাতিল চেয়ে তার আইনজীবীদের করা আবেদনের উপরে শুনানি চলছে। আজকে সকাল থেকেই রাষ্ট্রপক্ষ এই বিষয়ে যুক্তিতর্ক তুলে ধরছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন যে বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য এবং তাকে রাজনৈতিক থেকে দূরে সরানোর জন্য, একই সঙ্গে এতিমের টাকা আত্মসাৎ করার মতো একটি চটকদার কথা দিয়ে তাকে হেয় করার জন্য দীর্ঘদিন যাবত এই মামলাটি পরিচালনা করা হয়েছে এবং এই মামলায় তাকে দণ্ডিত করা হয়েছে। এটি রাষ্ট্রপক্ষের আইনজীবীর যুক্তি এবং তারা মনে করেন রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক হচ্ছে যে এই মামলার সঙ্গে খালেদা জিয়ার কোনো সম্পৃক্ততা নেই এবং এই মামলায় যে টাকা আত্মসাৎ হয়েছে এটিও খালেদা জিয়ার কোনো দায় নেই বলেই তারা মনে করেন। এই বিষয়গুলো রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তুলে ধরছেন। এর আগে গত 2 দিন খালেদা জিয়ার পক্ষে তার একাধিক আইনজীবীরা যুক্তিতর্কগুলো তুলে ধরেছেন এবং খালেদা জিয়াকে এই মামলায় ফাঁসানো হয়েছে। গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই মামলাটি দেওয়া হয়েছিল, পরবর্তীতে আওয়ামী লীগ সরকার এসে এই মামলার বিচার কাজ শেষ করে এবং এই মামলার রায়ের মধ্য দিয়েই মূলত খালেদা জিয়ার রাজনৈতিক যে ক্যারিয়ার সেটি থেমে যায় এবং তাকে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে। এরপর কারাগার থেকে তাকে সরকারি নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হলেও তিনি বাসায় ছিলেন শর্ত সাপেক্ষে। রাজনীতি থেকে তাকে পুরোপুরি দূরে ঠেলে দেয় এই জিয়া অরফানেজ ট্রাস্টের মামলাটি, যার কারণে এই মামলা বিএনপির রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে। এই কারণে তারা এই মামলাটি নিষ্পত্তি করার জন্য আইনি লড়াই করছেন। একই সঙ্গে গত 6 আগস্ট রাষ্ট্রপতি এই মামলার যে দণ্ড সেটি থেকে খালেদা জিয়াকে মওকুফ করে দিয়েছেন। আর আজকে যে শুনানি হচ্ছে এরপর দুদকের পক্ষে আইনজীবী শুনানি করবেন। আমরা আশা করছি যে আজকে হয়তো খালেদা জিয়ার এই মামলাটির রায় আপিল বিভাগ থেকে আসবে, সেজন্য আমরা অপেক্ষা করছি। মুক্তি। জাহিদ হাসান যুক্ত ছিলেন হাইকোর্ট থেকে। চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে বেনাপোল কাস্টম হাউসে রাজস্ব আয় বেড়েছে। অর্থ বছরের প্রথম 6 মাসে যেখানে রাজস্ব আদায় হয়েছিল 2700 কোটি টাকা, এবছর তা বেড়ে দাঁড়িয়েছে 3200 কোটি টাকা, যা গত বছরের তুলনায় 445 কোটি টাকা বেশি। তবে গেল বছরের তুলনায় রাজস্ব বাড়লেও এবছরের লক্ষ্যমাত্রা এখনও পূরণ হয়নি। বেনাপোল থেকে আবুল হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। দূরত্ব কম ও যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় প্রতিবেশী দেশ ভারতের সাথে স্থলপথে বাংলাদেশের যে বাণিজ্য হয় তার প্রায় 80% আসে বেনাপোল বন্দর দিয়ে। এই বন্দরে বছরে পণ্য আমদানি হয় প্রায় 40,000 কোটি টাকার, যা থেকে প্রতি বছর প্রায় 10,000 কোটি টাকা রাজস্ব আদায় করে সরকার। অর্থ বছরের শুরুতেই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয় জাতীয় রাজস্ব বোর্ড NBR। চলতি অর্থবছরের প্রথম 6 মাসে বেনাপোল কাস্টমস হাউসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 3,337 কোটি টাকা। তার বিপরীতে বেনাপোল এই 6 মাসে রাজস্ব আদায় করেছে 3,222 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে 115 কোটি টাকা কম। তবে বিগত অর্থ বছরের প্রথম 6 মাসের তুলনায় চলতি বছরে বেড়েছে রাজস্ব আয়ের পরিমাণ। গত অর্থ বছরের প্রথম 6 মাসে এ বন্দর দিয়ে পণ্য আমদানি হয়েছিল 8,24,193 মেট্রিক টন, যা চলতি বছরে কমে দাঁড়িয়েছে 7,80,112 মেট্রিক টনে। তবে পণ্য আমদানি কম হলেও রাজস্ব আহরণ বৃদ্ধি পেয়েছে। সংশ্লিষ্টরা বলছেন চলতি বছরে পণ্য খালাসে তড়িৎ ব্যবস্থা, শুল্ক ফাঁকি বন্ধ ও পণ্যের সঠিক শুল্কায়ন হওয়ায় সামগ্রিক আমদানি কম হলেও
বৃদ্ধি পেয়েছে রাজস্ব আয়। শুল্ক ফাঁকি রোধে আমাদের যে সঠিক এইচএস কোড নির্ধারণ, একই সাথে ঝুঁকি নিরূপণ, এটা আমাদের শুল্ক ফাঁকি রোধে একটা সহায়ক প্রভাবক হিসাবে কাজ করছে, যার ফলে আমরা গত অর্থ বছরের তুলনায় আমাদের প্রবৃদ্ধি রয়েছে। এবং এরকমভাবে যদি আমরা আমাদের স্টেশন চালাতে পারি, 24-25 অর্থ বছরের যে আমাদের 6,000 কোটি টাকার লক্ষ্যমাত্রা রয়েছে, সেটা আমরা অর্জন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। দেশের সর্ববৃহৎ এই স্থলবন্দর দিয়ে প্রতিদিন 400 থেকে 500 ট্রাক পণ্য আমদানি এবং 100 থেকে 200 ট্রাক পণ্য রপ্তানি হচ্ছে। আমদানি করা এই সকল পণ্য কাস্টমস শুল্কায়ন এবং বন্দর মাশুল আদায় শেষে দ্রুততার সাথে খালাস করা হচ্ছে। বন্দরের অবকাঠামোগত সমস্যা চিহ্নিত করে তা সমাধান করা গেলে বন্দর থেকে সরকারের রাজস্ব আদায়ের পরিমাণ আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এখন বেনাপোল। নেত্রকোনা পৌর শহরে তীব্র হয়েছে গ্যাস সংকট। রান্নার পাশাপাশি ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজ। জেলার একমাত্র সিএনজি স্টেশনেও গ্যাস না পেয়ে ভোগান্তিতে সিএনজি চালিত যানবাহনের চালকরা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন রিফাত আহমেদ রাসেল। রাসেল, হঠাৎই গ্যাসের চাপ কমার কারণ কি এবং জেলায় কি পরিমাণ আবাসিক এবং বাণিজ্যিক সংযোগ রয়েছে? মুক্তি, আপনি যেমনটা বলছিলেন, আসলে গ্যাস সংকট নেত্রকোনা একটা চিরচেনা রূপ। আমি যদি একটু তথ্য আপনাকে জানিয়ে রাখি, 2016 সালের পর থেকে কিন্তু নেত্রকোনায় নতুন করে কোনো গ্যাস সংযোগ কিন্তু দেওয়া হয়নি। এখানে তিতাস ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন কোম্পানির তথ্য অনুযায়ী এখন পর্যন্ত জেলায় কিন্তু প্রায় আবাসিক 5,500 সংযোগ রয়েছে। এছাড়াও বাণিজ্যিক সংযোগের কথা যদি বলি, বাণিজ্যিক সংযোগ মাত্র 25টি রয়েছে। এছাড়াও জেলার একটি মাত্র সিএনজি স্টেশন রয়েছে, যেটি থেকে আসলে প্রতিদিন গড়ে প্রায় 1,000-এর উপরে কিন্তু যানবাহন এখান থেকে গ্যাস সংগ্রহ করে থাকে। তবে যেমনটা দেখছি যে আসলে শীত আসার পর থেকে কিন্তু সকালে এবং রাতের দিকে কিন্তু গ্যাসের যে সংকট, একটি তীব্র সংকট দেখা দিচ্ছে। বিশেষ করে সিএনজি স্টেশনগুলোতে যে নির্ধারিত যে চাপ থাকার কথা, সেই চাপ না থাকার কারণে কিন্তু যানবাহন যারা রয়েছেন, মালিক যারা, চালক যারা আছেন, তারা বলছেন যে আসলে পর্যাপ্ত গ্যাস কিন্তু তারা সংগ্রহ করতে পারছে না। এছাড়া বাসাবাড়িগুলোতে কিন্তু আসলে রান্না বান্নার কাজে কিন্তু ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে গৃহস্থলী কাজ করতে গিয়ে। বিশেষ করে সকাল দিকে এবং রাতের দিকে যারা রান্না বান্নার কাজ করেন, তাদের দুর্ভোগটাই কিন্তু সবচেয়ে বেশি। এই কারণে কিন্তু তাদের বিকল্প মাধ্যমে কিন্তু তাদের রান্না বান্নার কাজ করতে হচ্ছে। মুক্তি, আপনাকে যদি একটু জানিয়ে রাখি যে আসলে গত বছর 2024 সালে কিন্তু 2 দফা আসলে গ্যাস লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে কিন্তু নেত্রকোনায় টানা কয়েকদিন কিন্তু গ্যাস লাইন সরবরাহ বন্ধ ছিল। এছাড়াও নেত্রকোনা দীর্ঘদিন ধরে আসলে গ্যাসের যে সংকট, সেই সংকটের সাথে কিন্তু মোকাবেলা করে যাচ্ছে। এখানকার যে কর্তৃপক্ষ যারা রয়েছে, তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা যেমনটাই জানিয়েছে যে আসলে এখানকার যে চাহিদা, সেই চাহিদা পূরণের জন্য কিন্তু তারা সবসময় চেষ্টা করে যাচ্ছে। তবে গ্যাসের যে প্রাপ্যতা, সেই প্রাপ্যতা কম থাকার কারণে কিন্তু প্রায় সময় এই সংকট দেখা যায়। তো মুক্তি, এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে সর্বশেষ। রিফাত আহমেদ রাসেল যুক্ত ছিলেন নেত্রকোনা থেকে। পৌষের শেষ ভাগে সারা দেশে তীব্র হয়েছে শীত। উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় বেড়েছে ভোগান্তি, বাড়ছে শীতজনিত রোগ। হাসপাতালগুলোতে ভর্তি ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি রোগী। এ নিয়ে আরও জানাতে জামালপুর 250 শয্যার জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন জুয়েল রানা। জুয়েল, হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা কেমন দেখছেন? মুক্তি, জামালপুর 250 শয্যা জেনারেল হাসপাতালে মূলত 250 জন বেডের বিপরীতে এই মুহূর্তে 700-রও অধিক রোগী এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। অর্থাৎ বলা চলে এই যে 700-র উপর যে রোগী রয়েছে, তাদের বিপরীতে ডাক্তার সরকারিভাবে বরাদ্দ ছিল 73 জন, কিন্তু তার অনুকূলে 53 জন ডাক্তার এই মুহূর্তে রয়েছে। অর্থাৎ বলা যায় ডাক্তার একটি সংকট রয়েছে, পাশাপাশি স্বাস্থ্যকর্মী সংকট রয়েছে। সব মিলিয়ে বলা চলে ডাক্তারদের এই মুহূর্তে বাড়তি চাপ সামলাতে হচ্ছে। অর্থাৎ শীতজনিত রোগীর যে ওয়ার্ড রয়েছে, শিশু ওয়ার্ড, ডায়রি ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলো আমরা ঘুরে দেখেছি সকাল থেকে। সেখানেও দেখেছি রোগীদের দ্বিগুণের বেশি রোগী এই মুহূর্তে সেবা নিচ্ছে। অর্থাৎ মেঝেতেও অনেক রোগী এই মুহূর্তে সেবা নিতে আমরা লক্ষ্য করছি। অর্থাৎ একটি ওয়ার্ডে 16টি করে বেড থাকবে, তার বিপরীত বা 3 গুণ 4 গুণের বেশি রোগী আমরা কিন্তু সকাল থেকেই লক্ষ্য করছি। অর্থাৎ ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেশি, বয়স্ক রোগীর সংখ্যা বেশি। আরেকটি বিষয় বলা চলে, এই সীমান্তবর্তী জেলা হওয়াতে, অর্থাৎ কুড়িগ্রাম, গাইবান্ধা, শেরপুর এবং টাঙ্গাইলের
দুটো উপজেলা থেকে এই হাসপাতালের রোগীরা সেবা নিতে আসে বলা চলে। এছাড়াও যে আরো 7টি উপজেলা রয়েছে সেখানেও কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সে সেখানেও রোগীদের একই অবস্থা আমরা খবর নিয়ে জেনেছি। অর্থাৎ বলা চলে ঠান্ডা যত বাড়ছে তত কিন্তু রোগীদের চাপ বাড়ছে, বিশেষ করে শিশু রোগীর সংখ্যা বেড়ে চলছে। আর এখানকার যে ডাক্তার রয়েছে তারা যে বিষয়টি বলেছে, অর্থাৎ এই মুহূর্তে সবাইকে স্বাস্থ্য সচেতন হতে হবে, তাহলেই রোগীদের চাপ কিছু সামলানো সম্ভব হলে বলে জানিয়েছে। আরেকটি বিষয়, এখানকার যে হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মাহফুজুর রহমান সোহান, তিনি যে বিষয়টি আমাদেরকে বলেছে সেই বিষয়টি হচ্ছে এখানকার যে ডাক্তার সংকট সেটি যার কর্তৃপক্ষ দ্রুত এখানকার নিয়োগ করে, পাশাপাশি অন্যান্য যে সমস্যা সেটিও তারা দ্রুত জনবল নিয়োগের বিষয়টি আশ্বস্ত করেছে। আরেকটি বিষয় বলা ছিল, এখানকার যে রোগী রয়েছে, রোগীর স্বজন রয়েছে, তারা যে বিষয়টি আমাকে বলেছে সেটি হচ্ছে এখানকার স্বাস্থ্য ব্যবস্থার ভিতরে যে স্যানিটেশন অবস্থা, সেটির অবস্থা খুব বাজে, সেটিও তারা সংস্কারের দাবি জানছে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে সবশেষ তথ্য। মুক্তি। জুয়েল রানা যুক্ত ছিলেন জামালপুর থেকে। বরগুনার উপকূলীয় উর্বর জমিতে দিন দিন বাড়ছে ইলেকট্রনিক বর্জ্যের উপস্থিতি। এতে মাটির উর্বরতা কমার পাশাপাশি দীর্ঘমেয়াদে কৃষির উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। রয়েছে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কাও। জিয়াদ মাহমুদের প্রতিবেদন। অপেক্ষায় কেটে যায় পাখির সময়, তবু দেখা মিলছে না খাবারের। প্রকৃতি জুড়ে নানাবিধ দূষণের নেতিবাচক প্রভাবে মরছে মাছ, কমছে জমির উর্বরতা, খাবার পাচ্ছে না পাখি। বরগুনার বুড়িরচর ইউনিয়নের ফসলের মাঠ ঘুরে দেখা যায় মাটির ফাঁকি, রেকটিফায়ার, ট্রানজিস্টর সহ নানা ইলেকট্রনিক বর্জ্যের উপস্থিতি, যা বাড়াতে পারে দূষণের মাত্রা। এবছর আমনের বাম্পার ফলন হয়েছে বরগুনায়, তবে কৃষকরা বলছেন মাটির উর্বরতা কমায় জমিতে দিতে হয়েছে বাড়তি সার। মোবাইল আর মোলা নষ্ট হয়ে যায়, আমরা ব্যবহার করি না, ওটা পাকাই ফেলাই দিই। আবার তারপর রেডিও যদি নষ্ট হয় পাকাই ফেলাই দিই, ওটা আমাকে ধান খাতে বা ওই বেড়ে খাইলে হালাই দিই, থাকে পর্যা। রেডিও ভাঙ্গা ফেলায়, তারপরে মোবাইল ভাঙ্গা, অন্য জিনিস, টিভি ভাঙ্গা, বিভিন্ন কাজ ভাঙ্গা ডাঙ্গা সব কিছু আমাদের খেতে জমিতে পড়ে। দ্বিগুণ সার দিতে হয়, তারপরও ফসল সঠিক মাত্রায় আমরা পাই না। ফসলি জমিতে কীটনাশক তো আছেই, সাথে যুক্ত হয়েছে পলিথিন ও বর্জ্য, যা পরিবেশের জন্য নীরব ঘাতক। ইলেকট্রনিক ডিভাইসের বিভিন্ন ধাতব ও রাসায়নিক উপাদান মাটি ও পানির সঙ্গে মিশে ফসল উৎপাদন ও জনস্বাস্থ্যের জন্য হয়ে উঠতে পারে আরও ক্ষতির কারণ। হেভি মেটাল পলিউশন ঘটছে, মাটির উর্বরতা কিছুটা হ্রাস পাইছে, গাছের ফলন হচ্ছে না। তখন কৃষক মনে করতেছে আমার মনে হয় নাইট্রোজেনের অভাব আছে বা ফসফরাসের অভাব আছে, সে ইচ্ছা মতো বা কারো পরামর্শে বেশি পরিমাণে রাসায়নিক সার ইউজ করতেছে। ফলে একটা পলিউশনকে ঢাকতে গিয়ে আমরা আর একটা পলিউশন ঘটাইতেছি। এই সারগুলো এক্সেস ইউজ করার ফলে যে সারফেস রান অফ হবে বা লিচিং লস হবে, এর কারণে আশেপাশে যে জলাশয়গুলো আছে সেখানকার পানিকেও সে কন্টামিনেট করে ফেলবে, দূষিত করে ফেলবে। কৃষিতে ইলেকট্রনিক বর্জ্যের প্রভাব এড়াতে ও টেকসই খাদ্য উৎপাদন নিশ্চিতে সচেতনতার পাশাপাশি পদক্ষেপের কথা জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা পরিবেশ অধিদপ্তরের সঙ্গে কাজ করি। বিভিন্ন সময় তাদের সাথে আমাদের সমন্বয় স্বভাব হয় এবং তাদের সাথে আমাদের যে সম্মিলিত কার্যক্রম পরিচালনা করা হয়, এতে আমরা কৃষক ভাইদেরকেও বলতেছি এবং তাদেরকেও বলতেছি ভবিষ্যতে যাতে এই ব্যবস্থা থেকে, এই ক্ষতিকর প্রভাব থেকে আমরা উত্তরণ করতে পারি, সে বিষয়ে কৃষকরা যাতে সচেতন হয় এবং আমাদের যে জনমানুষ যারা এই সমস্ত দ্রব্য ব্যবহার করে তারা যাতে এই সমস্ত দ্রব্য যেখানে সেখানে না ফেলে। বর্জ্য দূষণ থেকে পরিবেশকে নিরাপদ রাখতে ও উপকূলের খাদ্য উৎপাদন নিশ্চিত করতে প্রয়োজন জনসচেতনতা। পাশাপাশি সরকারি বেসরকারি উদ্যোগে বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা চালু করতে হবে বলছেন সচেতন মহল। জিয়াদ মাহমুদ, এখন, বরগুনা। বরিশালের পাইকারিতেই কেজি প্রতি 1.5 থেকে 4 টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। এ নিয়ে আরও জানাতে নগরীর ফরিয়াপট্টি থেকে যুক্ত হয়েছেন ফিরদৌস সোহাগ। সোহাগ, খুচরা বাজারে চালের দাম কতটা বাড়লো জানাবেন এবং এ নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আপনাকে ধন্যবাদ। ক্রেতা বিক্রেতাদের সাথে কিছুক্ষণ আগেই আমি কথা বলছিলাম। আসলে চালের দাম যদি বাড়ে তাহলে সকল শ্রেণীর মানুষেরই সমস্যায় পড়তে হয় এবং সেই অবস্থা কিন্তু বরিশালে দেখা গিয়েছে। আমরা কথা বলেছিলাম সাধারণ মানুষ, নিম্ন আয়ের মানুষ এবং উচ্চবিত্ত সবার সাথেই। তো এই যে চালের বাজারে আমরা রয়েছি, আমরা কিন্তু একটু দেখাবার চেষ্টা করছি চালের কিন্তু কোনো ঘাটতি নেই। প্রতিটি দোকানে কিন্তু উঁচু উঁচু করে চাল রাখা আছে। এখানে দেশি চাল যেমন পাওয়া যাচ্ছে, ভারতীয় চাল পাওয়া যাচ্ছে, কিন্তু ক্রেতারা
বলছেন যে আসলে চালের বাজারের যে পরিস্থিতি তাতে কেনাকাটা করা একেবারেই দায় হয়ে দাঁড়িয়েছে, খুবই কষ্টকর। যেমন একটু যদি তুলনা করে বলি, দাদা রাইস অর্থাৎ মিনিকেট যেটি ভালো চাল, সেটি কিন্তু আজকে যেটি মূল্য, খুচরা মূল্য কিন্তু 76 টাকা, যেটি 25 কেজির এক একটি প্যাকেট বিক্রি হচ্ছে 1900 টাকা কেজি দরে, যেটি ডিসেম্বরের শেষ দিকে ছিল 70 টাকা কেজি খুচরা, আর 1750 টাকা কিন্তু ছিল বস্তা। এই হিসাবে কিন্তু 4 টাকা নয় 6 টাকাও কিন্তু বাড়তি রয়েছে, শুধু 4 টাকা নয় 6 টাকাও। তবে মিনিকেট ছাড়া অন্য কোনো চালের দাম কিন্তু এতটা বাড়েনি, সেগুলো কিন্তু 1 থেকে 2 টাকা বেড়েছে। কোথাও কোথাও চালের দাম কিন্তু, অন্যান্য চালের দাম কিন্তু কম, মোটামুটি আগের মতোই রয়েছে, কিন্তু সবচেয়ে বেশি বেড়েছে মিনিকেট। তবে আমরা জানতে চেয়েছিলাম যে কেন চালের দাম বেড়েছে এই সময়ও, যখন চালের মৌসুম, তখন যেটা আমাদেরকে জানানো হয়েছে চালের যারা আড়তদার আছেন তাদের পক্ষ থেকে, যে আসলে মিনিকেট চালের মৌসুম এখন নয়, এটা বৈশাখ বা জ্যৈষ্ঠ মাসে, বৈশাখের দিকেই বিশেষ করে এই চালটা ওঠে। এখন যেহেতু বৈশাখ মাস না, সেই কারণে কিন্তু এই চালের দামটা বেশি। আর বরিশাল অঞ্চলে মিনিকেট চাল সাধারণত হয় না, এর চাষ হয় কুষ্টিয়া, যশোর, ঈশ্বরদী, রাজশাহী, অর্থাৎ উত্তর অঞ্চল কেন্দ্রিক এই চাল, আর এই কারণেই দাম বেশি। তো আমরা কথা বলেছিলাম চাল ব্যবসায়ী সমিতির সাথে, বরিশালের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন চাল ব্যবসায়ী সমিতির, জনাব ফারুক, তিনি আমাদেরকে যেটি জানালেন যে বর্তমানে বরিশাল অঞ্চলে, অর্থাৎ বরিশাল বিভাগে বা আশপাশ এলাকায় যে চাল রয়েছে সেগুলো কিন্তু আসলে সেই সব চাল কিন্তু দাম বাড়েনি, এবং সেসব চালের দাম কিন্তু মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। কিন্তু অন্যান্য চালের দাম সেগুলো কিন্তু বেড়েছে, বিশেষ করে মিনিকেট চালের দাম বেড়েছে। তো ক্রেতাদের কিন্তু এতে সমস্যা হচ্ছে। কেজিতেই যদি 4 থেকে 6 টাকা বাড়ে তাহলে কি পরিমাণ সমস্যা হয়। খুচরা এবং পাইকারি একই কিন্তু অবস্থা, খুচরা পাইকারি বাড়লে সেটি কিন্তু খুচরাতেও তার প্রভাব পড়ে। আর এই সমস্যার সমাধানের জন্য বাজার তদারকির দাবি উঠেছে। এতটুকুই ছিল বরিশালের চালের বাজার থেকে চালের দাম যে বৃদ্ধি পেয়েছে তার সবশেষ খবর। দর্শক আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বরিশাল থেকে। সরবরাহ সংকটে গাজীপুরে কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের মুরগির দাম, আর পাইকারিতে কমলেও খুচরা বাজারে বাড়তি দামেই বিক্রি হচ্ছে ডিম। এ নিয়ে আরো জানাতে শহরের শফিউদ্দিন বাজার থেকে যুক্ত হয়েছেন ইফতেখার রায়হান। ইফতেখার, মুরগির সরবরাহ কমার কারণ কি এবং ডিমের দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? জি মুক্তি, আসলে গত কয়েকদিন ধরে আমরা দেখছিলাম যে মুরগির বাজারে যে দাম সেটি 10 থেকে 20 টাকা পর্যন্ত ওঠানামা করছে, এবং আমরা যা বাজারে এসে দেখেছি যে আজকে মূলত বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকা কেজিতে, যেটি কিছুদিন আগে অর্থাৎ 2 থেকে 3 দিন আগেও 180 টাকা বিক্রি হয়েছে। পাশাপাশি সোনালী মুরগি 330 থেকে 340 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 290 টাকা কেজি, এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে 500 থেকে 550 টাকা পর্যন্ত, এবং হাঁস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকা। এবং এই যে মুরগির দাম হঠাৎ করে মানে 10 টাকা 20 টাকা বাড়ার পেছনে আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে আসলে এই সময়টিতে বিভিন্ন ধরনের যে বিয়ে সহ যে অন্যান্য যে সামাজিক অনুষ্ঠান সেগুলো বেড়ে যায়, যে কারণে এই সময়টিতে বাজারে যে সোনালী মুরগির সেটির কিন্তু চাহিদা সবচেয়ে বেশি থাকে, যে কারণে যে খামারগুলো রয়েছে ওই খামারে যে পরিমাণ মুরগি উৎপাদন হয় সেটির চাইতে চাহিদা কিন্তু বেশি থাকে, যে কারণে চাহিদা এবং যোগানের সামঞ্জস্য না হওয়ার কারণে কিন্তু বাজারে এক ধরনের সংকট তৈরি হয়, এবং এই সংকটের কারণেই মূলত দামটি বাড়ে বলে তারা জানিয়েছেন। অন্যদিকে শীতের সময় নতুন করে অনেকেই খামারে কিন্তু বাচ্চা উৎপাদন করছেন না, অর্থাৎ ব্রয়লার মুরগি কিন্তু লালন পালনে কিছুটা সমস্যা হয়, যে কারণে তারা এই মুহূর্তে নতুন করে খামারে ব্রয়লার মুরগির বাচ্চা না ওঠানোর কারণেও কিন্তু ব্রয়লার মুরগির কিছুটা সংকট রয়েছে বলে তারা জানিয়েছেন। তবে সেটি হয়তোবা বলেছে তারা মাসখানেকের মধ্যে কেটে যাবে, এবং সরবরাহ সংকটের যে বিষয়টি রয়েছে সেটি সমাধান হয়ে যাবে। এবং এই অবস্থায় পাশাপাশি আমরা কিন্তু ডিমের বাজারে খোঁজ খবর নিয়েছি। পাইকারি বাজারে ডিমের দাম কিন্তু কমেছে অনেকটাই। সরকারের যে যৌক্তিক দর নির্ধারণ করে দেওয়া ছিল তার থেকেও কম দামে পাইকারি বাজারে ডিমের দাম কমেছে, অর্থাৎ 10 টাকা কিংবা 10 টাকা 10 পয়সা ডিম পাইকারি বাজারে বিক্রি হলো, সেটি খুচরা বাজারে বিক্রি হচ্ছে কিন্তু 12.5 টাকা, অর্থাৎ 50 টাকা হালি বিক্রি হচ্ছে, যেটি কিন্তু সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা ছিল 12 টাকা, অর্থাৎ প্রতি হালি ডিম 40 টাকা, 50 টাকা এবং 140 টাকা ছিল ডজন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে মুরগি এবং ডিমের বাজারের সবশেষ তথ্য। ইফতেখার রায়হান যুক্ত ছিলেন গাজীপুর থেকে।
শরীয়তপুরে অকেজো পড়ে আছে কৃষি আবহাওয়া পূর্বাভাস তথ্য বোর্ড ও রেইনগেজ মিটার স্থাপন করে দায় সেরেছেন কর্তৃপক্ষ। প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কৃষকদের সচেতন করতে নিয়ে এই প্রকল্প কোনো কাজেই লাগছে না। সজীব খানের ছবিতে জানাবেন কাজী মনিরুজ্জামান। কৃষকদের ঝড় বৃষ্টি ও খরার আগাম তথ্য দেবে সৌর প্যানেল ও রেইনগজ মিটার। শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়ন পরিষদের ছাদে এটি বসানো হয় বছর 5 আগে। নজরদারির অভাব ও অবহেলায় চুরি হয়ে গেছে এসব যন্ত্রপাতি, ধুলো জমেছে তথ্য বোর্ডে। একই চিত্র শরীয়তপুরের 6 উপজেলার 65 ইউনিয়ন পরিষদেই। অযত্নে বেহাল কৃষি আবহাওয়া পূর্বাভাস বোর্ডের। প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসল রক্ষায় 2018-19 অর্থবছরে এই প্রকল্প বাস্তবায়ন হলেও কোনো কাজে আসেনি কৃষকদের। এমনকি অনেক চাষি জানে না এই বিষয়ে। যে লাগানোর পরে এটার কোনো যন্ত্রপাতি লাগাই নাই, ফিডিংও করে নাই, আর এই আবহাওয়া অফিসের কোনো কিছু আমরা তাপমাত্রা বলতেও পারি না, জানতেও পারি না। আমরা জানি ওরা তো ইউনিয়ন পরিষদ লাগে, তখন যে পরিস্থিতি আমাদের তো কিছু কাজে আসে নাই। রসুন লাগাই, পেঁয়াজ লাগাই, দেখা যায় ভয়াবহ বৃষ্টি হয়ে যায়, অনেক সময় মার খায়, ঠিক আছে। আবারও ওই জিনিসটা আমরা জানতে পারি, তা আমগুলো একটু ভালো হয়। ইউনিয়ন পরিষদের দাবি, এমন উদ্যোগের বিষয়ে কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়নি তেমন কিছুই। ফসলের উৎপাদন বাড়াতে এসব বোর্ড সংস্কারের দাবি তাদের। ভাঙিয়া লাগছে বা কেউ লয়ে গেছে, এটা কিন্তু আমি দেখিনি। উপজেলার যে কৃষি অফিসার আছে তাকেও আমি বলবো এবং ইউনিসেফকে বলবো। এখানে যে উপসহকারী কর্মকর্তা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, তার এটা কন্টিনিউ এটাকে সচল করার জন্য কাজ করা জরুরি। আবহাওয়া পূর্বাভাস তথ্য বোর্ড নিয়ে অস্বস্তিতে কৃষি কর্মকর্তারা। বোর্ডগুলো সচলের আশ্বাস তাদের। বিভিন্ন ব্লক ম্যানেজার বা মাইকিংয়ের মাধ্যমে আমরা হয়তো কোনো আবহাওয়ারই হলে আমরা সেটা জানিয়ে দেই যে সমস্যা, ওখানে থাকলে তো সেটা তারা দেখতেই পারতো। আমরা চেষ্টা করছি এবং প্রজেক্টকে জানিয়ে দিয়েছি যেন এগুলো মেরামত করা যায় কিনা, এবং কৃষকের কাছে আরও অত্যাধুনিক পদ্ধতিতে, ডিজিটাল পদ্ধতিতে আবহাওয়া তথ্য প্রচার করা যায় কিনা সেজন্য তারা যেন ব্যবস্থা গ্রহণ করে। আবহাওয়া পূর্বাভাসের তথ্য বোর্ডগুলো সচল হলে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাবে ফসল। তাই দ্রুত এসব বোর্ডগুলো সচলের দাবি কৃষকদের। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। খরচের তুলনায় লাভ কম, তাই নেত্রকোনার পাহাড়ি এলাকায় কমছে ধানের আবাদ, যেখানে নতুন অর্থকরী ফসল হিসেবে নতুন সম্ভাবনা চা। স্থানীয়রা বলছেন, পাহাড়ি টিলাগুলোতে চা চাষ করলে নতুন কর্মসংস্থান সৃষ্টি সহ সমৃদ্ধ হবে আঞ্চলিক অর্থনীতি। চা বোর্ডের হিসেবে ময়মনসিংহের পাহাড়ি অঞ্চল থেকে বছরে প্রায় 16.37 মিলিয়ন কেজি চা উৎপাদন করা সম্ভব। রিফাত আহমেদ রাসেলের প্রতিবেদন। পাহাড়, নদী, হাওর সমৃদ্ধ জেলা নেত্রকোনা। আবহাওয়া আর প্রকৃতির সাথে ভিন্নতা রয়েছে এখানকার চাষাবাদেও। বছরে এ জেলায় উৎপাদন হয় প্রায় 5,500 কোটি টাকার ধান। তবে অসমতল জমি ও টিলাগুলোতে চাষাবাদে বেশ খরচ গুনতে হচ্ছে কৃষকদের। এছাড়া সার, কীটনাশক সহ কৃষি যন্ত্রপাতির দাম বাড়ায় ধান চাষে আগ্রহ হারাচ্ছেন এলাকার কৃষকরা। সেখানে চা আবাদের সম্ভাবনা দেখছেন তারা। প্রতি বছর 2টা ফসল হয়, তাতে মানুষ বেশি উপার্জন করতে পারে না। গাছপালাগুলো এগুলো পরিষ্কার করে পরিচ্ছন্ন করে যদি চা বাগান করা যেত তাহলে আমরা অনেক উন্নত হইতো। দুর্গাপুর ও কলমাকান্দার পাহাড়ি সীমান্তবর্তী এলাকায় যতদূর চোখ যায় দেখা মিলে এই বেগুনি ফুলের, যা স্থানীয়ভাবে দাঁতরাঙা বা বন তেজপাতাও বলা হয়ে থাকে। স্থানীয়দের মতে প্রাকৃতিকভাবে যেখানে এই গাছ জন্মায় সেই অঞ্চলে থাকে চা চাষের অপার সম্ভাবনা। পাহাড় ও টিলার অনাবাদি জায়গায় চাষের আওতায় আনা গেলে নতুন কর্মসংস্থানের সৃষ্টির পাশাপাশি অঞ্চলটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে বলে মনে করছেন স্থানীয়রা। ধানের উপর নির্ভর করে কৃষকরা ফসল ফলাচ্ছে, কিন্তু এই ধান উৎপাদন করতে যে খরচ হয় সেটা কৃষকদের পোষায় না। ছোটো ছোটো যে টিলা আছে সেই টিলাগুলোতে আসলে চা চাষ করার উপযোগী জায়গা। চা বোর্ডের তথ্যমতে 2004 সালে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের 15টি উপজেলার 13,645 একর জমি চা চাষের জন্য উপযোগী ধরা হয়। 2019 সালে আবাদ শুরু করতে প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হলেও তা আলোর মুখ দেখেনি।
এই অবস্থায় জেলা প্রশাসক বলছেন, চা চাষের মাধ্যমে এ অঞ্চলের অর্থনীতিতে নতুন সম্ভাবনা সৃষ্টি হতে পারে। চা বাগানের জন্য জমি তৈরি করার প্রক্রিয়া, পাশাপাশি আপনার পুরো প্রক্রিয়াটাই একটা হাইলি টেকনিক্যাল বিষয়। যদি চায়ের উপযোগী ক্ষেত্র মনে করি, তাহলে আমরা সরকার থেকে আমরা উদ্যোগ গ্রহণ করবো যাতে চা উৎপাদন করা যায়। সেটা তো হলে আমাদের জন্য ভালো হবে। নেত্রকোনা জেলার জন্য একটি আর্থিক উৎপাদনের আরেকটি খাত তৈরি হবে। চা বোর্ডের জরিপ অনুযায়ী বৃহত্তর ময়মনসিংহের পাহাড়ি অঞ্চল থেকে বছরে প্রায় 16.37 মিলিয়ন কেজি চা উৎপাদন করা সম্ভব। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। বাগেরহাটের সুপারি ও নারিকেল প্রসিদ্ধ হলেও ক্রমশই কমছে উৎপাদন, যাতে লোকসানের মুখে বাগান মালিকরা। এদিকে নারিকেলকে কেন্দ্র করে গড়ে ওঠা শতাধিক তেলের কারখানায় উৎপাদন নেমেছে শূন্যের কোটায়, যাতে কর্ম হারাচ্ছেন অনেকেই। তরিকুল ইসলামের প্রতিবেদন, ছবিতে ছিলেন আবুল বাশার। ভোরের আলো ফুটতেই সরগরম হয়ে ওঠে বাগেরহাটের কচুয়াই সুপারির হাট। শুরু হয় ক্রেতা বিক্রেতাদের হাঁকডাক, বেচাকেনা চলে বিকেল পর্যন্ত। ভরা মৌসুমে বাগেরহাট জেলার এই সুপারি হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন পাইকাররা। বিভিন্ন আকার ও মানের উপর নির্ভর করে দাম। সাধারণত 4 থেকে 4.5 মাসের মৌসুমে ব্যাপারীদের হাত ধরে এসব সুপারি পৌঁছে যায় দেশের বিভিন্ন জেলায়। বিক্রেতারা বলছেন, কয়েক বছর আগে ফলন ভালো হলেও চলতি বছর ঘূর্ণিঝড়ের কারণে সুপারির ফলনে অনেকটা ধস নেমেছে, যাতে দাম ভালো পাচ্ছেন না তারা। পোকের কারণে গাছের পাতাও সেগুলো যাইছে, নারকেলও কম হয়। সুপারিতে অনেকই ব্যবসা ভালো, এখানে পরিশ্রমও কম হয়। যে সুপারিটা আপনার 700-800 টাকা ছিল, সেই সুপারি এখন 1000 উপরে। ধানের জমি কাটিয়া সুপারি বাগান করতেছে, বিস্তর লাভ হয়। বড়টা ধরেন উপরে 800, 850, 900 টাকা বিক্রি হয়। মাঝলা সুপারি 500, 600। দিন দিন জৌলুস হারাচ্ছে স্থানীয় এই ব্যবসা। 1 দশক আগে সুপারি মৌসুমে প্রতিদিন শত শত শ্রমিক কাজের সুযোগ পেলেও বর্তমানে কাজ করছেন মাত্র 500 শ্রমিক। এমনকি অনেকেই বদলেছেন পেশা। এটা আমাদের বস্তা হলো প্রোডাকশন হিসেবে, একটা বস্তা গোনা হইতেই ট্রাকতে মাত্র 75 টাকা বস্তা। ইনকাম যা হয় আল্লাহর রহমতে মোটামুটি আমার ফ্যামিলি চলতে পারে আর কি, আমিও চলতে পারি। একজন একটা পেশা পাইছে নাই, সেভাবে আমরা এটাই বাইছে নিছি, আমাদের এটাই ভালো লাগে। অন্যদিকে সুপারির ব্যবসা খুঁড়িয়ে খুঁড়িয়ে কিছুটা চললেও ধস নেমেছে নারকেলের ব্যবসায়। নারকেলকে কেন্দ্র করে বিসিক এলাকায় গড়ে উঠেছিল শতাধিক তেল তৈরির কারখানা, সেখানেও উৎপাদন নেমেছে শূন্যের কোঠায়। মাল বন্যাটা গেল, বন্যার কারণে এবছর সুপারির ফলন অর্ধেকে নেমে এসেছে। 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ টাকা পাইছি আপনার 7-8 বছর আগে, এখন পাচ্ছি না 50,000 টাকাও। নারকেল পাওয়া যাচ্ছে না, নারকেল গাছে আপনার রোগ, গাছের পাতার নিচে সাদা সাদা পোক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন, সঠিক পরিচর্যার অভাব, জলবায়ু পরিবর্তন এবং বিভিন্ন ধরনের জীবাণুর আক্রমণে নারকেল ও সুপারির ফলন কমে গেছে। তবে ফলন বাড়াতে প্রতিনিয়ত কীটনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কর্মকর্তারা। এখানে ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ, পাশাপাশি আমাদের মাইট দমনের জন্য যে ভার্টিমেক ওষুধ আছে, এটি ব্যবহার করার জন্য আমরা সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছি। পাশাপাশি আমাদের কিছু ফ্যাক্ট শিট রয়েছে, সেগুলো আমরা দিয়ে মাঠ পর্যায়ে উপশহরী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে এটি আমরা এই সমস্যার সমাধান করতেছি। কৃষি বিভাগের তথ্য বলছে, বাগেরহাট জেলার 9টি উপজেলায় 2023-24 অর্থ বছরে সুপারির আবাদ হয়েছে 3,960 হেক্টর জমিতে। উৎপাদন হয়েছে 26,833 টন, আর নারকেলের আবাদ হয়েছে 3,654 হেক্টর জমিতে। উৎপাদন হয়েছে 33,450 টন। গত 1 দশকের পরিসংখ্যান অনুযায়ী উৎপাদনের পরিমাণ মাত্র 2.5%। তরিকুল ইসলাম, এখন বাগেরহাট। সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সাথে বৈঠক করেছেন তুরস্কের বাণিজ্যমন্ত্রী প্রফেসর ডক্টর ওমর বলাচ ও তার প্রতিনিধি দল। বৈঠক শেষে ব্রিফ করছেন বাণিজ্য উপদেষ্টা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। অবশ্যই তাদের বাংলাদেশে এই পর্যন্ত তারা প্রায় $300 মিলিয়ন মতো বিনিয়োগ করেছে। তারা এলপিজি ক্ষেত্রে বিনিয়োগ করেছে। তারা সিঙ্গার, যেমন জানেন যে তাদেরই একটা প্রতিষ্ঠান, অনুরূপভাবে তারা কোকাকোলা বোটলিংয়ে বিনিয়োগ করেছে। সো এরকম তারা সেবা খাতেও বিনিয়োগ করেছে।
এবং তারা উৎপাদনশীল খাতেও বিনিয়োগ করেছে। এই আলোচনা সভায় আপনাদের সাথে কি কোনো সামরিক সহযোগিতার ব্যাপারে কোনো আলোচনা হয়েছে? হ্যাঁ, সেটাও আলোচনা হয়েছে। আমাদের যে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে? ওনারা জানিয়েছেন যে ওনাদের সামরিক রপ্তানি প্রায় $8 বিলিয়ন কাছাকাছি, এবং তারা উপযুক্ত এবং খুব জুৎসই সামরিক প্রযুক্তিতে তারা বিনিয়োগ করছে এবং তাদের এই বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। আমাদের এটা এই কোঅপারেশনের ব্যাপারে আমরাও আগ্রহী। হ্যাঁ, করতে চাই, সম্ভব। এটার ব্যাপারে কোনো আলোচনা হয়। ড্রোন বা এই ধরনের তুরস্কের ড্রোন তো খুব বিখ্যাত। এটা ওই মিলিটারি ডিপার্টমেন্টই তারা অ্যাপ্রোপ্রিয়েটলি আলোচনা করতে পারে। আমরা বাণিজ্যিকভাবে দেখছি ব্যাপারটাকে। আমরা এই ব্যাপারে কোনো আপনাদের অফার দিয়েছে? না, কোনো স্পেসিফিক, এই প্রপোজালগুলো সবই জয়েন্ট ইকোনমিক কমিশনেই আসবে। আমি ঠিক নিশ্চিত না। আগেও আমরা দেখেছিলাম যে রোজার আগে বাণিজ্য মন্ত্রী বসেন, অনেকগুলো কথা বলেন দ্রব্যমূল্য ঠিক করার জন্য, সেটি শেষ পর্যন্ত বাস্তবায়ন করা যায়। যেহেতু নতুন একটা সরকার, আপনারা কি প্রিপারেশন নিচ্ছেন আপনাদের কথা? আমরা মনে হয় আজকে যদি এই তুরস্ক স্পেসিফিক থাকি তাহলে আমাদের আলোচনাটা বেশি সঙ্গত হবে বলে আমার মনে হয়। আমার মনে হয় এটা নিয়ে আমি প্রতিদিনই কথা বলছি। হ্যাঁ, ট্রু। সো আমার মনে হয় যে আমরা রমজান কেন্দ্রিক আমাদের যদি যে প্রস্তুতির কথা বলেন, আমরা মনে করি আমরা সামগ্রিকভাবেই প্রস্তুত। আমাদের কিছু জিনিসের ব্যাপারে, যেমন চালের বাজারটা নিয়ে এই মুহূর্তে আমরা বিভিন্ন রকমের পদক্ষেপ নিচ্ছি। আমরা আমদানি উদারীকরণ করেছি। চাল আমদানিতে প্রায় 63% মতো আমদানি শুল্ক ছিল, যেটাকে আমরা 3%-এ নামিয়ে নিয়ে এসেছি। এবং আমরা এই মুহূর্তে খাদ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীনভাবে কয়েক লক্ষ টন চাল সরাসরি আমদানি হচ্ছে। বার্মা থেকে হচ্ছে, পাকিস্তান থেকে হচ্ছে, ভারত থেকে হচ্ছে। সো আমাদের আমনের ভরা মৌসুম এই মুহূর্তে চলছে। আমাদের এপ্রিল নাগাদ বোরো ধান আসবে। সো আমরা আশা করি যে এখন থেকে এপ্রিল, মানে আগামী 3 মাস বাজারে যে একটা সাময়িক অবস্থা তৈরি হয়েছে, আমরা আশা করি ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। এছাড়া সচিবালয়ে ব্রিফ করছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। আর এরই মধ্য দিয়ে শেষ হচ্ছে এখন জনপদের সাথে থাকার জন্য ধন্যবাদ।